বন্ধুরা, এক মা রোজ টিফিন বানাতেন, কিন্তু নিজে কিছুই খেতেন না। একদিন ছেলেটা যখন টিফিন খুলে দেখলো, তখন ভিতরে একটা চিঠি ছিল, আর সেই চিঠি ওকে একেবারে নাড়িয়ে দিল। বন্ধুরা, ঠিক কি ছিল সেই চিঠিতে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনীষ প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে যেত। প্রতিদিন অফিসে যাওয়ার তাড়া, রাস্তায় জ্যামের ভয় আর বসের রাগ তাকে বিষণ্ণ করে রাখত। কিন্তু একটা জিনিস প্রতিদিন একরকমই থাকত, তা হলো তার মা শান্তিদেবীর গলা। তিনি ভোর 4টে উঠে রান্নাঘরে যেতেন, তারপর পরোটা আর সবজি বানিয়ে পুরনো টিফিন বাক্সে ভরে বড় আদর করে খাবার সাজিয়ে চুপচাপ মনীষের ব্যাগে রেখে দিতেন। মনীষ তখন ঘুম ঘুম চোখে মোবাইল চেক করে বলতো, মা, আজ এত তাড়াতাড়ি টিফিন দিচ্ছ কেন? তখনও মা চুপচাপ ওকে দরজা পর্যন্ত পৌঁছে দিতেন, এবং কিছু না বলে তিনি শুধু হাত নাড়তেন আর মুচকি হাসতেন। একদিন অফিসে বসে মনীষের মনটা খচখচ করছিল। ঠিক তখনই সে টিফিন খুলল আর খাবারের ঘ্রাণ পেল, কিন্তু তার সঙ্গে একটা ভাঁজ করা কাগজ ছিল। সে হতবাক হয়ে কাগজটা খুলল। কাঁপা কাঁপা অক্ষরে তাতে লেখা, বাবা, ক্ষমা করিস, আজ তরকারিতে আলু নেই। কাল সবজিওয়ালা বাকি দিচ্ছিল না, তোকে বলেছিলাম আলু ক্ষতিকর, কিন্তু বাড়িতে আলু ছিলই না। আজ নিজের জন্য কিছু রান্নাই করিনি, কারণ আটা ফুরিয়ে গেছে। তুই তো জিজ্ঞেসও করিস না আমি কিছু খেয়েছি কিনা। তুই যেন না খেয়ে থাকিস না। আমি শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চোখে জল ছিল, তাই ঘুম এলো দেরিতে। শুধু এটুকুই বলি, তুই আমার শেষ ভরসা, কখনো ভেঙে পড়িস না বাবা। চিঠিটা পড়ে মনীষের চোখ ভিজে গেল, তার নিঃশ্বাস যেন আটকে গেল। সে টিফিন বন্ধ করে দিল, কিন্তু তার ভিতরে একটা ঝড় চলছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে শান্তিদেবী চেয়ারে বসে আছেন, মাথা দেওয়ালে ঠেকানো, চোখ বন্ধ। মনীষ ধীরে বলল, মা। কোনো সাড়া নেই। সে কাছে গিয়ে ছুঁয়ে দেখল, মায়ের মুখ ঠান্ডা, চোখের কোণ শুকিয়ে গেছে, যেন অনেক কেঁদে কেউ ঘুমিয়ে পড়েছে। হাতে আরেকটা চিঠি ছিল মনীষের নামে। বাবা, যদি কখনো তোকে কিছু বলতে না পারি, রাগ করিস না। আমার স্বভাবই এমন, চুপচাপ ভালোবাসতে শিখেছি। তোর কাছে কোনোদিন কিছু চাইনি, শুধু চেয়েছি তুই নিজের যত্ন নিস। আমি দেখতাম তুই কত ক্লান্ত থাকিস। আমার ভয় করত, যদি তোর আমাকে বোঝা মনে হয়, তাই চুপচাপ থেকেছি। তোকে কোনোদিন বলিনি আমি কতবার না খেয়ে থেকেছি। অনেক রাত শুধু জল খেয়ে কাটিয়েছি, কারণ তোর ওষুধের টাকাটা বাঁচিয়ে রাখতাম। মা যখন চুপ হয়ে যায়, তখন তার ভালোবাসা সবচেয়ে গভীর হয়। এই চিঠিটা যখন পড়বি, হয়তো আমি আর থাকবো না, কিন্তু তোর শৈশবটা পাবি ওই টিফিন বক্সে। আমার ভালোবাসা পাবি পরোটার কোনায়, আর মাতৃত্ব খুঁজে পাবি সেই নীরবতায়, যেটা তুই কোনোদিন শুনতেই পেলি না। এখন আর কিছু চাই না, শুধু একটা শেষ কথা, আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। বাবা, যদি কখনো ক্লান্ত লাগে, তাহলে আমার পুরনো বালিশটা জড়িয়ে নিস, তাতে এখনো আমার গন্ধ লেগে আছে। এই চিঠিটা পড়ে মনীষ হাউমাউ করে কাঁদতে লাগলো। সে মায়ের কোলে মাথা রাখলো, কিন্তু সেই কোলে আর উষ্ণতা ছিল না। সেই দিন প্রথমবার মনীষ টিফিন শেষ করেছিল, কিন্তু তার স্বাদে ছিল শুধু নুন, চোখের জলের নুন। আর এখন প্রতিদিন ভোর 4টে মনীষ নিজেই উঠে সেই রান্নাঘরে যায়। এরপর মায়ের পুরনো ভাঁজ পড়া ডায়েরিটা পড়ে। ডায়েরির প্রতিটা পাতায় একটা করে নতুন টিফিনের রেসিপি, কিন্তু শেষ পাতায় শুধু একটা শব্দ, ক্ষমা করিস। আর তার নিচে ফাঁকা জায়গা। মনে হয় কিছু লিখতে গিয়েও শান্তিদেবীর হাত কেঁপে গিয়েছিল। এখন মনীষ রোজ টিফিন গুছিয়ে নেয়, কিন্তু কাউকে দেয় না, শুধু নিজে খোলে আর মায়ের লেখা চিঠিটা পড়ে কেঁদে ফেলে। তবুও আজও সে অপেক্ষা করে, হয়তো কোনোদিন দরজার সামনে মা আবার দাঁড়িয়ে হেসে বলবে, টিফিন নিয়েছিস তো? কারণ কিছু ঘটনার শেষ হয় না। কেননা মা কখনো চলে যান না, বরং তিনি শুধু চুপ করে যান আর টিফিনের ভেতরে লুকিয়ে থাকেন। মায়ের মৃত্যুর 3 মাস কেটে গেছে, কিন্তু ঘরের প্রতিটা কোণে এখনও তার গন্ধ লেগে আছে। তার হেঁটে যাওয়ার শব্দ মনীষ আজও শুনতে পায়। রান্নাঘরে রাখা সেই টিফিন বক্সটা সে এখনও রোজ ধোয়, আর ভোর 4টে উঠে ঘড়ি ঠিক করে। এটা কোনো অ্যালার্ম নয়, এটা মায়ের অভ্যাস ছিল, যা এখন মনীষের হয়ে গেছে। কাজে যাওয়ার আগে সে এখন নিজেই নিজের জন্য টিফিন বানায়, কিন্তু খাওয়ার আগে সে পড়ে নেয় মায়ের শেষ চিঠিটা।
একদিন অফিস থেকে ফেরার পথে বৃষ্টি পড়ছিল। সেদিন মনীষের শরীর ক্লান্ত ছিল আর মনও অস্থির। প্রতিদিনের মতো মনীষ মায়ের আলমারি খুলে ভেতর থেকে বের করল পুরনো ভাঁজ পড়া একটা ডায়েরি। সেই ডায়েরির প্রতিটি পাতায় মা কিছু না কিছু লিখে রেখেছিল। আজ ছেলেটা খুব ক্লান্ত ছিল, ভালো লাগেনি ওর। পালং পরোটা না দিয়ে কাল থেকে আলুর পরোটা বানাবো। মনীষ যখন হাসলো মনে হলো সব ক্লান্তি যেন উড়ে গেল। হঠাৎ একদিন ডায়েরির ভেতর থেকে পড়ে গেল একটা ছোট খাম, তার উপর লেখা খুলো না। মনীষের হাত কাঁপতে লাগলো। সেই কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। খামের ভিতরে ছিল আরেকটা চিঠি, কিন্তু সেটা লেখা ছিল অন্য একজনের নামে। লেখা ছিল প্রিয় শিবকুমার। এই নামটা সে কোনোদিন শোনেনি। মার কাছেও সে কখনো জানতে চায়নি, মার অতীত নিয়ে প্রশ্নও করেনি, কারণ সে সবসময় মাকে নিজের চারপাশেই দেখেছে। কিন্তু আজ এই নামটা তাকে অস্থির করে দিল। চিঠিটা খুলে সে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, শিবকুমার, যখন তুমি বলেছিলে তুমি ফিরবে, আমি সেটা সত্যি বলে মেনে নিয়েছিলাম। প্রতিদিন তোমার ফেরার আশায় আমি দুপুরে জানালার পাশে বসে থাকতাম, আর সন্ধে সেই টেলিফোনের সামনে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কিন্তু তুমি ফিরলে না। ফিরে এসেছিল শুধু তোমার নীরবতা। আমি জানতাম তুমি হয়তো বাধ্য ছিলে, হয়তো ভয় পেয়েছিলে দায়িত্ব নিতে। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি কোনোদিন অভিযোগ করিনি। শুধু একটা জিনিস সবসময় মনে রেখেছি, যাতে মনীষ কখনো তোমার অভাব অনুভব না করে। আমি আমার সব স্বপ্ন ওর নামে করে দিয়েছিলাম, কিন্তু আজও যখন ও ঘুমিয়ে পড়ে তখন তার মধ্যে আমি তোমারই ছায়া দেখতে পাই। তার কপাল তোমার মতো, তার অনেক অভ্যাস তোমার মতোই। কিন্তু আমি চাই না ও কখনো তোমার সঙ্গে দেখা করুক, কারণ যদিও তোমার সামনে দাঁড়ায় তাহলে হয়তো আমার সব কিছু ভেঙে যাবে। মনীষ আমার ছেলে, শুধু আমার। আমি চাই না ওর চোখে আর কোনো ছবি গেঁথে থাক। ক্ষমা করে দিও। এই চিঠিটা আমি শুধু এই জন্যই লিখেছি, যাতে যদি কোনোদিন মনীষের হাতে এই খামটা পড়ে সে যেন তোমার খোঁজ করতে না যায়। মনীষ, যদি তুমি এটা পড়ছো তাহলে মনে রেখো, রক্তের চেয়েও বেশি বড় হয় মায়ের লালন পালন। আমি শুধু তোমায় জন্ম দিইনি, আমি প্রতিদিন নিজের চোখের জল, নিজের নিদ্রা, নিজের খালি পেট দিয়ে তোমায় লালন পালন করেছি। চিঠিটা পড়ে মনীষ যেন পাথরের মতো স্থির হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী থেমে গেছে। মায়ের এই কঠিন সত্যি ওর ভিতরটা ভেঙে দিয়েছিল, ওর অস্তিত্ব কেঁপে উঠেছিল। মনীষ মেঝেতে বসে পড়েছিল। হঠাৎ তার চোখ পড়ল সেই আলমারির ভেতরে থাকা এক পুরনো ডায়েরির ওপর, যার মলাটে লেখা ছিল শান্তির ইতিকথা। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল এক মেয়ের গল্প, যে মা হয়েছে কিন্তু কোনোদিন স্ত্রী হতে পারেনি। পরের কয়েক পাতায় মা নিজের যৌবনের কথা লিখেছেন। কিভাবে কলেজে পড়াকালীন সময় তার দেখা হয় শিবকুমারের সঙ্গে, কিভাবে তারা একসাথে স্বপ্ন দেখা শুরু করে। আর একদিন হঠাৎ শিবকুমার কিছু না বলেই চলে যায়, শুধু পিছনে ফেলে যায় একটা অসমাপ্ত সম্পর্ক আর নিজের সন্তান মনীষকে। এই অংশটুকু পড়েই সে ডায়েরিটা বন্ধ করে ফেলল এবং সিদ্ধান্ত নিল সে এখন জানবেই কে ছিল শিবকুমার আর কেন চলে গিয়েছিল। সে মায়ের পুরনো কাগজপত্র খুঁজতে লাগলো। একটা পুরনো ফোন ডায়েরি পেল। সেখানে একটা নাম্বারের পাশে লেখা ছিল শিব, কিন্তু মনীষ থেমে যাওয়ার ছেলে ছিল না। সে সঙ্গে সঙ্গে সেই নাম্বারে ফোন করলো। ফোন বাজছিল আর তার হৃদয় জোরে ধুকপুক করছিল। তারপর ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? মনীষ বলল, আপনি কি শিবকুমার বলছেন? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে জিজ্ঞেস করা হলো, তুমি কে? মনীষ বলল, আমি মনীষ, শান্তি দেবীর ছেলে। এটা শুনে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। তারপর বলা হলো, তুমি আমার সঙ্গে কথা বলতে চাও কেন? মনীষ বলল, সত্যি জানতে চাই, আপনি কি আমার বাবা? ওপাশ থেকে উত্তর এলো, না, নই। মনীষ জিজ্ঞেস করলো, মানে? শিব বললেন, আমি তোর বাবা নই, হয়তো হতাম যদি তখন সাহস দেখাতাম। মনীষ কিছু বুঝে উঠতে পারল না। সে বলল, সরাসরি বলুন। শিব বললেন, মনীষ, আমি আর তোর মা আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু তখন জাত, ধর্ম, সমাজ সব বাধা হয়ে দাঁড়ালো। তোর মা সব ছেড়ে দিয়ে আমাকে খুঁজতে দিল্লি পর্যন্ত এলো। আমি তখন ওকে গ্রহণ করিনি, কিন্তু যখন করতে চাইলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি কখনো ফোন করিনি, কারণ ওর সামনে দাঁড়াতে আমি ভয় পেতাম। পরে শুনলাম ও মা হয়েছে, কিন্তু আমি আর বিয়ে করিনি। তবে আমি এখনো বিয়ে করিনি। প্রতি বছর ওর পাড়ার মন্দিরে যেতাম, দূর থেকে ওকে দেখে ফিরে আসতাম। এখন তুই আমার সামনে দাঁড়িয়ে, তাই ক্ষমা চাইতে চাই।
মনীষ চুপ করেছিল। তার চোখে জল ছিল, কিন্তু রাগ ছিল না। হয়তো মায়ের ত্যাগ এত বড় ছিল যে আর কারোর বিরুদ্ধে অভিযোগের জায়গা ছিল না। মনীষ শুধু বলল, আপনি যদি মায়ের কাছে ক্ষমা চাইতে চান তাহলে মন্দিরে আসুন, যেখানে আপনি প্রতি বছর আসতেন। কাল মায়ের মৃত্যুবার্ষিকী, আমি সেখানেই আপনাকে দেখব। পরদিন সকালে মনীষ তৈরি হলো, মায়ের ছবি সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছলো। সেখানে একজন বৃদ্ধ আগে থেকে দাঁড়িয়েছিলেন, তার হাতে ফুল আর চোখে ছিল অনুশোচনার এক সমুদ্র। তিনি মনীষকে দেখে কেঁদে ফেলে বললেন, আমাকে ক্ষমা করে দে, আমি একজন কাপুরুষ ছিলাম। তোর মা আমার চেয়ে অনেক বেশি সাহসী ছিলেন। মনীষ কাছে গিয়ে মায়ের সেই চিঠি তার হাতে দিল। শিবকুমার কাঁপতে কাঁপতে সেই চিঠি পড়লেন। তারপর মায়ের ছবিকে কপালে ঠেকিয়ে বললেন, শান্তি, আমাকে ক্ষমা করে দিও, তোমার জায়গা কেউ নিতে পারেনি, আর পারবেও না। সেই দিন মনীষ মায়ের মৃত্যুবার্ষিকী খুব সাধারণভাবে পালন করল, কিন্তু এখন মনীষের যাত্রা আর অপূর্ণ ছিল না। সে জানত তার মা শুধুই মা ছিলেন না, তিনি একজন যোদ্ধাও ছিলেন, যিনি সব কিছু হারিয়েও মনীষকে সম্পূর্ণ করে গিয়েছিলেন। সেই দিন থেকে মনীষ মায়ের নামে একটি ছোট্ট এনজিও শুরু করলো, যেখানে প্রতিদিন সকালে সেই মায়েদের খাবার দেওয়া হয় যারা একা অবহেলিত। কারণ মনীষ বুঝে গিয়েছিল ক্ষুধা শুধু পেটের জন্য নয়, আত্মার মধ্যেও হয়। আর এখন সে প্রতিটি টিফিনে শুধু পরোটা নয়, ভালোবাসাও রাখে। প্রতিদিন যখন সে মার সেই পুরনো টিফিন খোলে, তখন তার মনে হয় যেন কারোর কণ্ঠে ভেসে আসছে, বাবা খেয়ে নিও, গরমই আছে, যেমন মা বলতেন। কিন্তু এখনো একটা রহস্য বাকি ছিল, সেই ডায়েরির শেষ পৃষ্ঠা, যেটা ছেঁড়া ছিল, অসম্পূর্ণ, আর তাতে লেখা ছিল একটা সত্যি যেটা কখনো বলিনি। মনীষ এখন সেই অপূর্ণ পৃষ্ঠার খোঁজে ছুটছিল। সে জানতে চায় মার সেই না বলা সত্যিটা কি ছিল। মা কি অন্য কোনো ব্যথা লুকিয়ে রেখে চলে গিয়েছিলেন? শিবকুমার ছাড়া আর কোনো ছায়া কি ছিল তার জীবনে? সেই সত্যিটা কি কোথাও কোনো পুরনো কাগজের নিচে লুকিয়ে আছে? মনীষের জীবন এখন মাকে ঘিরে নয়, মার স্মৃতিকে ঘিরে ঘুরতে শুরু করলো। প্রতিদিন সে সেই মন্দিরে যায় যেখানে মার অস্থি বিসর্জন দিয়েছিল। সেখানে বসে সে মার ডায়েরি পড়ে আর প্রতিবার কিছু নতুন আবিষ্কার করে। কিন্তু সেই ছেঁড়া শেষ পৃষ্ঠা, তাতে লেখা একটা সত্যি যা কখনো বলা হয়নি, এখনো মনীষকে অস্থির করে তোলে। সে জানতে চায় মার সেই শেষ রহস্যটা কি ছিল। শিবকুমারের চেয়েও বড় কোনো ব্যথা কি গোপনে থেকে গিয়েছিল মার হৃদয়ে? এই অস্থিরতায় মনীষ আবার একবার সম্পূর্ণভাবে মার আলমারি তল্লাশ করল, যার কারণে পুরনো কাগজপত্র মেঝেতে ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা পুরনো সেলাইয়ের বাক্স পড়ে গেল, আর ভেতর থেকে বেরোলো ছোট্ট কাঠের একটা বাক্স। তার মধ্যে ছিল একটা ছবি, যেখানে মাকে অনেক ছোট দেখাচ্ছিল। হয়তো তখন মা 20 থেকে 22 বছর বয়সী, আর পাশে এক মধ্যবয়স্ক পুরুষ। ছবির পেছনে লেখা ছিল, আমার ভয়ের নাম হরিপ্রসাদ। মনীষের হাত কেঁপে উঠল। সে এই নাম আগে কখনো শোনেনি, না মার মুখে, না কোনো চিঠিতে। ছবির সেই লোকটার চোখে ছিল এক অদ্ভুত ঠান্ডা, যেন সে মানুষ নয়, কোনো অন্ধকার ছায়া। মনীষ সেদিনই গেল সেই পুরনো বস্তিতে, যেখানে মার শৈশব কেটেছিল। বহু জিজ্ঞাসাবাদের পর এক বৃদ্ধা মহিলার দেখা পেল, নাম লক্ষ্মী মাসি। ছবি দেখাতেই তার চোখ কপালে উঠে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, বাবা, জানিস কি জিজ্ঞেস করলি? এটা হরিপ্রসাদ, তোর ঠাকুমার বাড়িওয়ালার ছেলে। সে তোর মাকে ছোটবেলায় খুব কষ্ট দিত। তুই শুনে পাগল হয়ে যাবি যদি আমি সব বলি। সে মানুষ ছিল না, রাক্ষস ছিল। তোর মা প্রথমবার বাড়ি থেকে পালিয়েছিল 14 বছর বয়সে, কারণ হরিপ্রসাদ ওকে নোংরাভাবে ছুঁত। তোর মার তখন কেউ ছিল না, আর যখন তোর মা অভিযোগ করল তখন সমাজ ওকেই দোষ দিল। তোর মা রক্তের সঙ্গে নীরবতার চুমুক গিলতে শিখেছিল, আর সেই চুমুকের নাম ছিল চুপ। এই শুনে মনীষের চোখ ভরে উঠল জলে। সে অনুভব করল মা যা সহ্য করেছিলেন তার সামান্য অংশ সে বুঝতে পারেনি। এখন সে বুঝল কেন মা কখনো অতীতের কথা বলতেন না, কেন প্রতিবার চা খাওয়ার সময় মার মুখটা নিষ্প্রাণ হয়ে যেত, কেন ডায়েরির প্রতিটি পাতায় শুধু মনীষের কথাই লেখা ছিল, কারণ মা তার অতীতকে নিজেই মুছে ফেলেছিলেন। মনীষ সেই দিন রাতে ফিরে এসে প্রথমবার মার ছবির দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমায় আজ সত্যি সত্যি বুঝতে পারলাম। তুমি আমাকে সব সময় রক্ষা করেছো, কিন্তু তোমাকে রক্ষা করার কেউ ছিল না। সেই রাতেও মনীষ আবার সেই ডায়েরি বের করলো, মার সেই ছবি সেখানে সাঁটিয়ে দিল। নিচে লিখল, মায়ের প্রতিধ্বনি আজও শোনা যায়। পরদিন মনীষ একটা বড় সিদ্ধান্ত নিল। সে তার এনজিওর নাম বদলে দিল। এটা আর শান্তি সেবা ছিল না,
এখন এর নাম হলো মার নীরবতা, একটা আশ্রয় যেখানে সেই সব মেয়েরা ঠাঁই পেত যারা সমাজের ভয়ে নিজেকে চুপ করিয়ে ফেলেছে। সেখানে প্রতিটি নারীকে একটা ডায়েরি দেওয়া হতো, যেখানে তারা নাম না লিখে নিজের সত্যি লিখতে পারত। সেখানে রুটির ব্যবস্থা ছিল, কিন্তু শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য নয়, সেখানে চোখের জলের ভাষাও বোঝা হতো। আর এক কোনায় মার একটি পুরনো ছবি ঝুলানো ছিল, নিচে লেখা ছিল, এই নারী চুপ থেকে বাঁচিয়েছেন। সময় কেটে যাচ্ছিল, মনীষ এখনো প্রতিদিন ভোর 4টে উঠে পড়ে, কিন্তু এখন সে টিফিন নিজের জন্য নয়, আরো অনেক অসহায় বৃদ্ধার জন্য বানায়। একদিন এনজিও ঠিকানায় একটা চিঠি এলো। প্রেরকের নাম অজানা ছিল, কিন্তু খামটা চেনা মনে হচ্ছিল। খাম খুলতেই দেখা গেল ভেতরে একটা চিঠি, আর সেই অপূর্ণ পৃষ্ঠাটি যা মার ডায়েরি থেকে ছেঁড়া ছিল। চিঠিতে লেখা ছিল, ক্ষমা কর, ওই পাতাটা আমিই নিয়ে গিয়েছিলাম, কারণ আমি চাইনি তুই সবটা জেনে ফেলিস। সেদিন যখন মন্দিরে এলাম আর তোর মার ছবি দেখলাম, তখন আমি ভেঙে পড়েছিলাম। ভাবলাম তোর হৃদয়ে যে মার ছবি আঁকা আছে তা যেন কখনো মলিন না হয়, তাই পাতাটা নিয়ে নি। কিন্তু এখন মনে হয় তোর জানা উচিত, সেই পাতায় তোর মা লিখেছিল, যদি কখনো তুই আমার ডায়েরি পড়িস তাহলে জানিস আমার সবচেয়ে বড় দুর্বলতা সেই মানুষ নয় যে আমাকে ভেঙেছিল, বরং সেই সমাজ যে আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল। সেই সমাজের মুখে তুই হলি আমার উত্তর। আর যদি তুই সত্যিকারের ছেলে হয়ে থাকিস, তাহলে আজও যারা ডায়েরিতে চুপ করে বসে আছে তাদের জন্য তুই আওয়াজ তুলবি। মনীষ সেই পৃষ্ঠাটা নিয়ে মার ছবির নিচে রেখে দিল। এখন সে জানে মা শুধুই একজন মা ছিলেন না, তিনি একটা দৃষ্টান্ত ছিলেন। তিনি না বলে এমন কিছু বলে গিয়েছেন যা হাজারো বক্তৃতা বলেও বোঝাতে পারে না। সেদিন রাতে মনীষ প্রথমবার শান্তিতে ঘুমোলো। স্বপ্নে মা এলেন, তার হাতে টিফিন আর মুখে হাসি। তিনি বললেন, বাবা খেয়ে নিও, গরমই আছে। মনীষ জিজ্ঞেস করলো, মা এখন কেন এলে? মা বললেন, এখন তুই বড় হয়েছিস, তোর কাউকে কিছু বলার দরকার নেই, আমি তো আছি। মনীষ ঘুম ভেঙে চোখ খুলল, দেখলো তার বালিশের পাশে মার ডায়েরি খোলা। সেই পাতা যেন দুলছিল, যেন কেউ স্নেহে হাত বুলিয়ে গেছে। এখন গল্পটা সম্পূর্ণ ছিল। এখন মনীষ আর অপূর্ণ ছিল না, সেই হয়ে উঠেছে প্রতিটি মেয়ের রক্ষাকর্তা, প্রতিটি নীরবতায় ঢাকা মার ছেলে, যিনি কোনোদিন কিছু বলেননি। সেদিন মনীষ টিফিনের শেষ ঢাকনাটা বন্ধ করলো আর বলল, মা, এখন আর কেউ ক্ষুধার্ত থাকবে না, না খিদের, না ভালোবাসার, না সম্মানের। আপনি যেটা অসম্পূর্ণ রেখেছিলেন সেটা আমি সম্পূর্ণ করে দিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা? ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।